আমার রাজ্যের রানী, পাঠ 19, লেখায় স্মৃতিনুর অবনী। বেশ কিছুদিন পর। এতদিন অবনী নীলের প্রতি যত্নের কোনো কমতি ছিল না। আজ নীলের হাত আর পায়ের ব্যান্ডেজ খুলতে যাবে। নীলিমা আহমেদ চৌধুরী আর নিহাল আহমেদ অফিসে গিয়েছেন। নীরব নিয়ে যাবে নীলকে হসপিটালে। নীরব শাওয়ার নিচে। অবনী নীলের রুমে পাশ দিয়ে যাচ্ছিল। ও বেশ ভেবেছিল এতক্ষণে হয়তো নীলকে নিচে নেওয়া হয়েছে, কিন্তু নীলের ডাক শুনে দাঁড়িয়ে গেল সে। মামুনি, মামুনি। নীল, এভাবে চেঁচাচ্ছেন কেন? কি হয়েছে অবনী? আমি কি এমনভাবে যাব হসপিটালে? আমার শার্ট প্যান্ট চেঞ্জ করে দিবেন কে? অবনী খেয়াল করে দেখল নীলের পরনে ধূসর রঙের শার্ট আর হাঁটু নিচ অবধি 3/4 প্যান্ট। চুলগুলো এলোমেলো হয়ে আছে। অবনী কার্টবার থেকে হোয়াইট রঙের একটি টি-শার্ট বের করে এনে নীলের সামনে রেখে বলল, নিন হিরো সাহেব, এটা পরে নিন। নীল অসহায় দৃষ্টি দিয়ে অবনীর দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকালো। অবনী বুঝতে পারল এই চাহনির মানে। এখন তাকে এই ভয়ঙ্কর কাজটা করতে হবে। অবনী টি-শার্টটা হাতে নিয়ে নীলের আরেকটু কাছে গিয়ে চোখ বন্ধ করে বলল, ওইদিকে আসুন, আমি পরিয়ে দিচ্ছি। কিন্তু চোখ বন্ধ করে কিভাবে পরাবেন? পরে তো আমার ভাঙা হাত আরো ভেঙে ফেলবেন মিস অবনী। আপনি আছেন কি করতে? আপনি দেখবেন আর ব্যথা পাবার আগে বলবেন। নীল আর কিছুই বলল না। মুচকি হেসে তাকিয়ে আছে তার সামনে বসে থাকা লজ্জাবতীর দিকে। অবনী চোখ বন্ধ করে ভেঙে যাওয়ার হাতে টি-শার্ট পরানোর সময় নীল ব্যথা পাবার অভিনয় করে বলে উঠল, আহ, এভাবে কেউ পড়ায়? হালকা চিল্লিয়ে। অবনী নীলে চিল্লানোতে চোখ খুলে ফেলল। নীলের এক হাত টি-শার্ট আর ভিতরে আর হাত খোলা। অবনী হস্তান্তর বোধ করলেও খুব সাবধানে টি-শার্টটা পরিয়ে দিল। অবনীকে দেখে নীল মিটমিট করে হাসে। এবার প্যান্টটা চেঞ্জ করে দাও। নীল। অবনী চোখ বড় বড় করে তাকাতেই নীল বুঝতে পারল ও কি বলেছে। ও তাড়াতাড়ি করে কথা ঘুরিয়ে বলল, আমি এই প্যান্টটাই পরে যাব। খুব সুন্দর এই প্যান্টটা, তাই না? হোয়াইট টি-শার্ট আর এর সাথে ব্ল্যাক 3/4 প্যান্ট, তাই খুব মানিয়েছে আমায়, তাই না? চলো চলো, তাড়াতাড়ি চলো। তাড়াহুড়ো করে বলে নামতে গেলেই হাতে ব্যথা পেয়ে বলে উঠল, আহ। অবনী এসে নীলকে ধরে বলল, চলুন, আমি আপনাকে নিচে দিয়ে আসি। এখন তো আপনি একটু হাঁটতে পারেন। অবনী নীলকে নিচে নামিয়ে সোফায় বসালো। তখনই নীরব সিঁড়ি দিয়ে নিচে নামতে বলতে লাগলো, নীল চল চল, তাড়াতাড়ি চল। এতক্ষণ তো নিজের লেট করলি, তো এখন আবার নিজে তাড়াহুড়া করছিস কেন? হসপিটালে মাইশা আসবে বলছে, তাড়াতাড়ি যেতে। এখন যদি আমি লেট করে যাই তাহলে আমার হাড়গোড় একটাও ঠিক থাকবে না রে। শেষে তোর মতো আতুরা হতে হবে। তোর তবুও সেবা করার লোক আছে।
মাইশাকে তো এই বাড়িতে ঢুকতেই দিবে না অসহায় মুখ করে। নীলের কথা নীল হুঁ করে হেসে বলল, ভাইয়া তোর এমন অবস্থা, বিয়ের পর তো প্রতিদিন তো হাড়গোড় ভাঙবে রে মাইশা ভাবি। নীল, ভাইয়া বিয়ে করেছে? অবনী অবাক হয়ে, আরে কত বিয়ে করলে কি বউ এই বাড়ি থাকতো না? ভাইয়ার লাভার আছে, লাভার? নীল, বল তোরা এখন সারাদিন যাবৎ কথা বল আর আমার গর্দানটা যাক। নীল আর অবনী দুজনে হেসে উঠল। নীল বলল, ওলে ওলে আমার ইঁদুর ছানা ভাইটা, আরে লেলে ধর আমাকে। নীল আর নীরব হসপিটালে চলে গেল আর অবনী গিয়ে পড়তে বসলো হসপিটালে। ভাইয়া আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? আমার ডাক্তার দেখিয়ে ব্যান্ডেজ খোলা শেষ, এখনো তো ভাবি আসলো না। নীল, চুপ করে দাঁড়া, একটু এখনই চলে আসবে। তখনই শাড়ি পরা একজন মেয়ে এসে বলল, হেই, হাউ আর ইউ মাইশা? আমরা ফাইন। এখন তো এত লেট হয়েছে কেন? আমার লেট হলে তো কুরুক্ষেত্র করে ফেলতে। নীরব রেগে, সেটা তো একটু করতুই, তাই না ভাবি? হাই, আমি নীল, তোমার একটা মাত্রই দেবর। বাহ, তুমি তো দেখি খুব ফাস্ট, এখনই ভাবি বানিয়ে ফেললে। ভাগ্যিস তোমার এই মোতা বাইটার মতো হওনি। কি বলছো তুমি? আমি মাথা মোটা? নীরব রেগে, আচ্ছা তুমি তো আমার ভাবি প্লাস আপু, এখন আমি তোমাকে ভাবি আপু বলে ডাকবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে দেবরজি, কিন্তু তুমি আমাকে ভাবি বানিয়ে দিলে ঠিকই, বাট বাসায় কি আদৌ মেনে নিবে? আরে ভাবি আপু চিল করো, চিল। আমি তো এতদিন অত্র হয়ে থেকে তোমাদের মিলানোর জন্য ভাবতেই চুল পেকে গেল। তবে একটা প্ল্যান কিন্তু বানিয়ে ফেলেছি, আশা করি কাজে লাগতে যাবে। কি বলো না? এরা উত্তেজিত হ্যাঁ। এমনি তো বলবো না, আগে আমাকে জিতিবি, তারপর বলবো, বুঝেছিস? আচ্ছা এখানে দাঁড়িয়ে আর কতক্ষণ? চলো আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসি, তারপর তোমার টিস্ট হয়ে যাবে, প্ল্যানও শোনা যাবে। মাইশা, ওরা একটা রেস্টুরেন্ট চলে গেল। নীল প্ল্যানটা বলে দিয়ে ওদের দুজনকে একটা টাইম স্পেন্ড করতে গিয়ে গাড়ি নিয়ে চলে আসলো। সন্ধ্যা 7টা। সবাই ড্রয়িং রুমে বসে আছে। অবনীরা আলাদাভাবে খেলেও প্রতিদিন সন্ধ্যায় সবাই একসাথে নাস্তা করে আর গল্প করতে ওরা। অবনী সবার জন্য ফ্রেশ ফ্রাই, সস আর সাথে কফি নিয়ে আসলো। নিহাল আহমেদ বললেন, অবনী মামনি, রেজাল্ট দেবার অনেক দিন তো হয়ে গেল, তো তোমার কি করার ইচ্ছে, ভার্সিটি নাকি অন্য কিছু? কফিতে চুমু দিয়া, আমার বাবার স্বপ্ন ছিল আমি বড় ডাক্তার হব, তাই এখন আমারও স্বপ্ন সেটাই, কিন্তু এখন তেমন একটা পড়া হচ্ছে না, আর এখন আমি কোচিংয়েও যেতে পারবো না, তাই টেনশন হচ্ছে। মেডিকেল তো আর সোজা কথা না,
তাই না ছোট আব্বু? মন খারাপ করে। হুম, বুঝলাম। শোনো মা, তোর বাবা মারা গেছে, ওনার একটা ইচ্ছে ছিল তোকে নিয়ে। এখন তোর উচিত ওনার ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করার। আমি জানি তোকে যদি আমি চাকরি ছেড়ে আমাদের সাথে চলতে বলি তাহলে তুই শুনবি না, কারণ তোর আত্মসম্মান বোধ প্রকট। আর আমার মনে হয় সবার এমনটাই থাকা উচিত। আর চাকরি করে কোচিংও করা সম্ভব না, কিন্তু